প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 18 পাতার অঙ্কগুলো সমাধান করব। দেখো 18 পাতার উপরে লেখা আছে গাণিতিক বাক্যে প্রকাশ করে ব্যাখ্যা করি। দেখো এখানে মোট 3টা অঙ্ক আছে। চলো প্রথমে 3টা অঙ্ক আমরা পড়ি। তো 1 নম্বরে আছে 6কে 4 দিয়ে গুণ করলে গুণফল 24 হয়। তারপরটা আছে 25 ও 4-এর যোগফল 30 থেকে বড়। তারপরটা আছে 9-এর সাথে ক যোগ করলে যোগফল 21 হয়। এখন দেখো এই ছেলেটা কি বলছে যে গাণিতিক বাক্যগুলো হবে। দেখো 1 নম্বরটা আবার পড়ো, 6কে 4 দিয়ে গুণ করলে গুণফল 24 হয়। তার মানে 6কে 4 দিয়ে গুণ করো। দেখো 4 ছক 24। তার মানে কি দেখো 6 গুণ 4 সমান দিয়ে কত হচ্ছে 4 ছক 24। এই মেয়েটা বলছে যে প্রথমটি সত্য। ছেলেটা বলছে যে 6 গুণ 4 সমান কত হয় 24 হয়। তখন মেয়েটি বলছে হ্যাঁ প্রথম বাক্যটি সত্য, কারণ 6-এর সাথে 4 গুণ করলে 24 হয়। তারপরটা দেখো 2 নম্বরে আছে 25 ও 4-এর যোগফল 30 থেকে বড়। এখন 25 আর 4 যোগ করলে কত হয়? দেখো 25 আর 4 যদি যোগ করো তাহলে কত হয় 29 হয়। এখন 29 বড় না 30 বড়? 29 ছোট আর 30 বড়। তাহলে এই বাক্যটা কি সঠিক? না, এই বাক্যটা হচ্ছে সঠিক নেই, বাক্যটা হচ্ছে মিথ্যা। দেখো মেয়েটি বলছে দ্বিতীয়টি মিথ্যা, কারণ 30 থেকে 29 ছোট, কিন্তু এখানে বলা হচ্ছে 30 থেকে বড়, সেজন্য এটা কি হবে? মিথ্যা হবে। এবার 3 নাম্বার বলছে 9-এর সাথে ক যোগ করলে যোগফল 21 হয়। তো 9-এর সাথে ক যোগ করো। দেখো 9 যোগ ক সমান 21। এখন এই কয়ের মানটা কত হবে আমাদের জানা আছে? জানা নেই। সেই জন্য কি এই বাক্যটা সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে। এই জন্য 3 নম্বরে বলা হচ্ছে তৃতীয়টি সত্য মিথ্যা নির্ভর করে কয়ের মানের উপর। মানে কয়ের মানের উপর নির্ভর করবে বাক্যটা সত্য হবে না মিথ্যা হবে। তো এখন দেখো এগুলা দিয়ে কি বোঝাতে চাচ্ছে? তো যে গাণিতিক বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তাকে কি বলে? খোলা বাক্য বলে। তার মানে এই যে বাক্যটা আমরা সত্য না মিথ্যা বলতেই পারলাম না, তাহলে এই বাক্যটা কি? খোলা বাক্য। তো খোলা বাক্য কাকে বলে? আবার পড়ো, যে গাণিতিক বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে খোলা বাক্য কাকে বলে, তোমরা এটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? অপরদিকে যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় তখন ওই বাক্যটিকে বদ্ধ বাক্য বলে। কি বলে? বদ্ধ বাক্য বলে। দেখো একটা পাইলাম খোলা বাক্য, একটা পাইলাম কি? বদ্ধ বাক্য। বদ্ধ বাক্যটা কি? যে যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় তাকে বদ্ধ বাক্য বলে। যেমন আমরা 1 নম্বরটায় দেখলাম যে বাক্যটি হচ্ছে সত্য, আবার 2 নম্বরটা দেখলাম এই বাক্যটি হচ্ছে মিথ্যা। তার মানে এই যে সত্য আর মিথ্যা নির্ণয় করা যাচ্ছে এই দুইটাই হচ্ছে বদ্ধ বাক্য। তো দেখো এখানে গাণিতিক বাক্যের একটা ভাগ দেওয়া আছে, যে গাণিতিক বাক্য থেকে আমরা 2টা বাক্য পাচ্ছি, একটা হচ্ছে খোলা বাক্য, একটা হচ্ছে বদ্ধ বাক্য। একটা হচ্ছে খোলা বাক্য, একটা কি? বদ্ধ বাক্য। তো খোলা বাক্যর উদাহরণ হচ্ছে এটা, যে 9 প্লাস ক সমান 21, কারণ কয়ের মানটা না জানা থাকার কারণেই বাক্যটি সত্য না মিথ্যা আমরা বলতে পারছি না, এই জন্য এটা হচ্ছে খোলা বাক্য। আর বদ্ধ বাক্য হচ্ছে বাক্যটি সত্য হতে পারে আবার বাক্যটি মিথ্যা হতে পারে। দেখো তারপরে আছে 5 একটি বিজোড় সংখ্যা। দেখো 5 একটি বিজোড় সংখ্যা আমরা জানি, তাই না? হ্যাঁ 5 একটি বিজোড় সংখ্যা, তাহলে এটি একটি গাণিতিক বাক্য এবং এটি সত্য, কারণ 5 একটি বিজোড় সংখ্যা, সেটা আমরা জানি। এবার দেখো 12 একটি বিজোড় সংখ্যা। আচ্ছা 12 কি বিজোড় সংখ্যা? না, 12 কিন্তু জোড় সংখ্যা, কিন্তু তারপরে বলছে 12 বিজোড় সংখ্যা। তার মানে এটি একটি গাণিতিক বাক্য, কিন্তু এটি কি? মিথ্যা, কারণ 12 বিজোড় সংখ্যা না, 12 জোড় সংখ্যা। এবার দেখো ক সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। মানে এই কতে এমন একটা সংখ্যা আছে সেই সংখ্যাটা 5 দিয়ে ভাগ করা যায়, কিন্তু সংখ্যাটি কত আমরা কিন্তু জানছি না, সেই জন্য বাক্যটি সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে।
তাহলে এটা কি বাক্য? দেখো এটি একটি খোলা বাক্য, কারণ এটা সত্য মিথ্যা আমরা নির্ণয় করতে পারছি না, এই জন্য এটি একটি খোলা বাক্য, কারণ এটি সত্য অথবা মিথ্যা হতে পারে, যা কয়ের মানের উপর নির্ভর করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন বাক্যটি গাণিতিক বাক্য আর কোন বাক্যটি খোলা বাক্য। তো এবার 1 নম্বরটা খেয়াল করো, নিচের খোলা বাক্যগুলোর অজানা মানগুলো বের করি যেন বাক্যগুলো সত্য হয়। নিচের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর আমরা অজানা মানগুলো বের করব, এমনভাবে বের করব যেন মানগুলো কি সত্য হয়। তো 1 নম্বরটা দেখো, একটি চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে। তাহলে ক এর মানটা কত? একটি চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে, এটা বের করতে হলে দেখো তোমরা কি চতুর্ভুজ চেনো? চতুর্ভুজ কেমন হয়? দেখো যার 4টা বাহু থাকে তাকে কি বলে? চতুর্ভুজ বলে, মানে 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তো আমরা লিখতে পারি যে চতুর্ভুজের 4টি বাহু থাকে। চতুর্ভুজের কয়টি বাহু থাকে? চতুর্ভুজের 4টি বাহু থাকে। অতএব যেহেতু চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে, তাহলে অতএব ক সমান আমরা লিখতে পারি হচ্ছে 4। যেহেতু চতুর্ভুজের 4টি বাহু থাকে, তার মানে একটি চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে, সেজন্য ক সমান কত লিখব? 4 লিখব। তারপরে 2 নম্বরটা খেয়াল করো, দোকান থেকে ক টাকার চাল কিনে 500 টাকা দিয়ে 85 টাকা ফেরত পেলাম। দেখো তুমি দোকানে গিয়ে ক টাকার চাল কিনলে, চাল কিনে দোকানদারকে 500 টাকা দিলে তোমাকে দোকানদার 85 টাকা ফেরত দিবে। তাহলে তুমি কত টাকার চাল কিনেছো কিভাবে বের করবা? দেখো এটাও কিন্তু সহজ। তো তুমি প্রথমে চাল কিনলে কত টাকার? ক টাকার চাল কিনেছো, তাই লিখবো হচ্ছে ক। ক লেখার পরে একটা সমান চিহ্ন দিবা, দেওয়ার পরে দোকানদারকে টাকা দিয়েছো কত? 500 টাকা। তো 500 লিখে দাও। লেখার পরে দোকানদার ফেরত দিয়েছে কত? 85 টাকা। তো ফেরত দিলে সেটা বিয়োগ করে দিবা, 85 আমরা বিয়োগ করে দিলাম। এবার বিয়োগ করলে কত হয়? দেখো শূন্য থেকে, দেখো বিয়োগ করলে শূন্যকে আমরা 10 ধরি, তার মানে 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়, হাতে থাকে 1, সেই 1 8-এর সাথে যোগ করলে 9। আবার এই শূন্যকে 10 ধরো, 10 থেকে 9 বিয়োগ করলে 1 হয়, ফের হাতে 1, সেই 1 5 থেকে বিয়োগ করলে 4 হয়, কত হচ্ছে? 415। তাহলে দোকান থেকে কত টাকার চাল কিনলো? 415 টাকার চাল কিনলো। তাহলে আমরা লিখতে পারি অতএব ক সমান 415। এবার 3 নাম্বার খেয়াল করো, বলছে খ সংখ্যক কলম 12 জনের মধ্যে 3টি করে ভাগ করে দেওয়া হলো। দেখো তোমার কাছে খ সংখ্যক কলম আছে, কয়টা কলম আছে সেটা জানা নেই, কিন্তু এখানে লেখা আছে খ সংখ্যক কলম আছে। খ সংখ্যক কলমকে তুমি 12 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিচ্ছ। যখনই ভাগ করে দিচ্ছ তখনই প্রত্যেকে 3টি করে কলম পাচ্ছে। কয়টি করে? 3টি করে। তাহলে এখানে মোট কতটি কলম আছে? দেখো, তো এই অঙ্কটা করার জন্য প্রথমে যেহেতু খ সংখ্যক কলম আছে, তাই আমরা খ লিখে নিব। খ লিখে নিলাম। লেখার পরে এই খ কলমগুলোকে 12 জনের মধ্যে কি করা হচ্ছে? ভাগ করে দেওয়া হচ্ছে, তাই ভাগ দিয়ে লিখব হচ্ছে 12। এবার সমান দিয়ে দেখো 12 দিয়ে খকে ভাগ করলে আমরা কত পাচ্ছি? 3 পাচ্ছি, তাই এখানে 3 লিখব। তাহলে খ এর মানটা কত? দেখো যেহেতু এখানে সমান চিহ্ন আছে, তাই আমরা প্রথমে বা দিব, বা দিয়ে এই খটা এখানে লিখে নিলাম। লেখার পরে সমান চিহ্ন দিলাম, দেওয়ার পরে এখন 12টাকে আমরা সমান চিহ্নের এই পাশে নিয়ে যাব। সমান চিহ্নের এই পাশে নিয়ে যাওয়া মানে এখানে 3 আছে, 3-এর এই পাশে নিয়ে যাব। তো প্রথমে আমরা 3 লিখে নিলাম। এবার 12কে যখন আমরা পক্ষান্তর করে সমান চিহ্নের এই পাশে নিয়ে যাব, এই ভাগ থাকলে কি হয়? গুণ হয়। ভাগ থাকলে কি করতে হয়? গুণ দিতে হয়। গুণ দিয়ে লিখব হচ্ছে 12। দেখো এবার গুণ করলে কত হচ্ছে? 36 হচ্ছে। এটাই তো শেষ লাইন। যদি মনে হয় এই লাইনই শেষ, তখন তোমরা এখানে অতএব দিবা, দিয়ে খ সমান কত হবে? 3 × 12 = 36। তাহলে খ এর মান কত? 36।
আচ্ছা, তারপরে 2 নম্বরে দেখো, 2 নম্বরে আছে গ এর এমন একটি মান নির্ণয় করি যেন বাক্যটি সত্য হয়। হ্যাঁ, গ এর এমন একটি মান নির্ণয় করি যেন বাক্যটি কি হয়, সত্য হয়। তো প্রথমে 1 নম্বরে আছে গ + 12 = 19। দেখো এখানে আমরা অঙ্কটা তুলে নিয়েছি। এই অঙ্কটা কিন্তু খুবই সহজ, গ এর মান বের করতে হবে। তো এখন এই অঙ্কটা করার জন্য দেখো এখানে সমান চিহ্ন আছে, তাই প্রথমে আমরা কি লিখব, বা লিখব। লেখার পরে দেখো যদি যোগ চিহ্ন থাকে তাহলে অঙ্ক করা খুবই সহজ হয়। তো প্রথমে গ আছে, গটা লিখে নিলাম। এবার এই 12কে আমরা সমান চিহ্নের এই পাশে নিয়ে আসব। তো গড় পরে সমান চিহ্ন দিতে হবে, দেওয়ার পরে এই 19টা লিখে নিলাম। এবার 12-র আগে যোগ আছে, যখনই আমরা সমান চিহ্নের এই পাশে নিয়ে আসবো পক্ষান্তর করে, তখন চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। যোগ থাকলে কি হবে, বিয়োগ হবে, বিয়োগ 12। এবার বিয়োগ করলে উত্তর হয়ে যাবে। তাই অতএব গ সমান, বিয়োগ করলে কত হয় দেখো, 19 থেকে 12 বিয়োগ করলে 7 হয়। কত হয়, 7 হয়। তো গড় মানটা বের হয়ে গেল। আচ্ছা, এবার 2 নম্বরটা দেখো, 2 নম্বরে আছে 48 বিয়োগ গ সমান 33। দেখো বিয়োগ অথবা ভাগের পরে যদি এই ধরনের কোনো অক্ষর থাকে, কি বললাম, বিয়োগ এবং ভাগের পরে যদি এই ধরনের কোনো অক্ষর থাকে, তাহলে কি করবা, এই অক্ষরটাকে নিয়ে যাবো এই পাশে, আর এই পাশে যে সংখ্যা আছে তাকে নিয়ে আসবো এই পাশে। তাহলে কিভাবে দেখো, প্রথমে আমরা বা দিব, দিয়ে এই 48টা লিখে দিব। দেখো এবার এই গটাকে আমরা নিয়ে যাব সমান চিহ্নের এই পাশে, আর 33কে নিয়ে আসবো এখানে। তো এখানে মাইনাস আছে, আমরা মাইনাসে লিখে দিলাম, বা বিয়োগ আছে বিয়োগে লিখে দিলাম। বিয়োগ দিয়ে 33 সমান দিয়ে লিখে দেবো হচ্ছে গ। এবার বিয়োগ করে ফেলো। দেখো 8 থেকে 3 বিয়োগ করলে 5 হয়, আর 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, আর সমান দিয়ে লিখবো হচ্ছে গ। এবার শুধু আমরা একটু ঘোরাই নিব। অতএব গ সমান কত লিখবো, 15। তাহলে গ এর মান কত, 15। এবার 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারে আছে 8 গুণ গ সমান 32। তো যদি গুণ এবং যোগের পরে কোনো অক্ষর থাকে তাহলে কোনো অসুবিধা নেই, সে অঙ্কটা করা খুব একটা কঠিন হবে না। কি করবা, যে বা দিয়ে যদি গুণের বা যোগের পরে এভাবে অক্ষর থাকে তাহলে অক্ষরটা আমরা প্রথমে রেখে দিব। ঠিক আছে, এবার সমান দিয়ে প্রথমে 32টা লিখে নিলাম। তারপরে এই 8টাকে আমরা ওই পাশে নিয়ে যাব। 8টাকে যদি নিয়ে যায়, 8 গুণ অবস্থায় আছে, গুণ থাকলে কি হবে, ভাগ হবে। গুণ থাকলে ভাগ হবে, 8 হবে ভাগ। অতএব গ সমান, এবার ভাগ করে দাও। দেখো 4 8 32, তাহলে গড় মান কত হলো, 4 হলো। এবার 4 নাম্বারটা খেয়াল করো, 4 নম্বরে আছে 81 ভাগ গ সমান 9। দেখো এখানে ভাগের পরে কিন্তু গ আছে, আমি আগেই বলেছি বিয়োগ এবং ভাগের পরে যদি কোনো অক্ষর থাকে তাহলে সেই অক্ষরটাকে আমরা সমান চিহ্নর এই পাশে নিয়ে যাব, আর এই পাশে যে সংখ্যা আছে সেটাকে আমরা এই পাশে নিয়ে আসব, শুধু স্থান পরিবর্তন করে দেব। প্রথমে কি লিখব, বা লিখব। তো 81 আছে, 81 লিখে নিলাম, তারপর ভাগ দিয়ে দিলাম, দেওয়ার পর এই 9টাকে এখানে লিখলাম, সমান দিয়ে গ লিখে দিলাম। এবার 81কে 9 দিয়ে ভাগ করে ফেলো, কত হয় দেখো, 9 নাম 81, 9 হচ্ছে সমান হচ্ছে গ। এবার অতএব গটাকে আমরা আগে লিখলাম আর 9টাকে পরে লিখলাম। দেখো উত্তরটা হয়ে গেল।